গাজার যুদ্ধবিরতির জন্য মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। ধ্বংসস্তূপে পরিণত গাজায় ফিরছে লাখো ফিলিস্তিনি। পশ্চিমাদের বিরুদ্ধে একজোট চীন রাশিয়া। বাড়ছে প্রযুক্তিগত ও অর্থনৈতিক উত্থান। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজে হামলার ঘটনায় সমুদ্রপথে চীনের সাথে বাড়ছে উত্তেজনা। গাজার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ২০টিরও বেশি দেশের নেতারা। এটা সত্যিই একটা বিশেষ ঘটনা। গতকাল আর আজ মিলিয়ে ইসরায়েলে ৫ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। শুধু তাই নয়, মুসলিম ও আরব দেশগুলো উল্লাস করছে, সবাই একসাথে আনন্দ প্রকাশ করছে, যা এর আগে কখনো ঘটেনি। সাধারণত দেখা যায় এক পক্ষ খুশি হলে অন্য পক্ষ হয় না, তারা এর উল্টোটা করে। কিন্তু এবারই প্রথম সবাই অবাক এবং রোমাঞ্চিত। আর এমন একটি ঘটনার সাথে যুক্ত থাকতে পারাটা আমার জন্য সম্মানের। আমরা দারুণ একটা সময় কাটাতে যাচ্ছি। এমন কিছু হতে চলেছে যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। তাহলে প্লেনই দেখা হবে। আমরা সবাই মিলে ভালো সময় কাটাবো। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে ১৩ই অক্টোবর সোমবার এক ঐতিহাসিক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ২ বছর ধরে চলা ফিলিস্তিনের গাজা অঞ্চলের বিধ্বংসী যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। এদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মতো প্রভাবশালী ব্যক্তিরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে এই শান্তি আলোচনায় যাদের নিয়ে মূলত এই আয়োজন, সেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না। এই সম্মেলনের আগেই যুদ্ধবিরতির কিছু শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বন্দি বিনিময়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তারা হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রস্তুত। জীবিতদের আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলে ফেরত পাঠানো হবে এবং মৃতদের মরদেহ হস্তান্তর করা হবে। গত ২ বছরের যুদ্ধে গাজার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই যুদ্ধে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য বলছে গাজার প্রায় ৯২% বাড়িঘর হয় ক্ষতিগ্রস্ত, না হয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে প্রায় ১৫ লাখ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছে, যাদের জন্য এখনই প্রায় ৩ লাখ তাঁবু বা অস্থায়ী আশ্রয়ের প্রয়োজন। এই বিশাল মানবিক সংকট মোকাবেলা করাও এই শান্তি আলোচনার একটি বড় চ্যালেঞ্জ। থেমেছে কোলাহল, নেই কোনো যুদ্ধ বিমানের বিচরণ। টানা ২ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উপত্যকা জুড়ে এখন আর নেই ক্ষেপণাস্ত্রের আচমকা হামলা, নেই বিস্ফোরণের আতঙ্ক। দীর্ঘ সংঘাতের পর শেষমেশ নিশ্চিন্তে ঘুমাতে পারছেন গাজাবাসী। তবে একসময়ের প্রাণবন্ত শহরটি এখন যেন পরিণত পরিত্যক্ত এক জনপদে, যেখানে অবশিষ্ট নেই আর কিছুই। বিস্তীর্ণ উপত্যকায় যেদিকেই চোখ যায় শুধু ইটপাথর আর কনক্রিটের স্তূপ। ভয়াবহ ধ্বংসলীলা কেবল দৃশ্যমান অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়। হামাস ইসরায়েল সংঘাতে ২ বছরে প্রাণ হারিয়েছে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। গুরুতরভাবে আহত মানুষের সংখ্যা লাখের কাতার ছাড়িয়ে গেছে। জাতিসংঘের হিসেবে গাজার ৯২% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই উপত্যকা এখন নেই পর্যাপ্ত পানীয় জল, খাদ্য বা চিকিৎসা পরিষেবা। লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষ এখন খোলা আকাশের নিচে অথবা সীমিত আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন। যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী কিছু এলাকা থেকে সরে যাওয়ায় লাখো ফিলিস্তিনি এখন ধ্বংস হয়ে যাওয়া নিজেদের বাড়ির খোঁজে ফিরছেন। দীর্ঘ পথ হেঁটে তারা ফিরছেন সেই শহরে, যে শহর এখন পরিণত ধ্বংসস্তূপে। বাড়ি ফিরেই তারা দেখছেন চারদিকে কেবলই বিধ্বস্ত স্মৃতি। ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের মরদেহ খুঁজে বের করা আর বেঁচে থাকার মৌলিক চাহিদাটুকু পূরণের জন্য সংগ্রাম করাই এখন গাজাবাসীর নতুন বাস্তবতা।
যদিও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গাজায় মানবিক ত্রাণ প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে, তবুও তাই বিশাল চাহিদার তুলনায় অপ্রতুল। এখন সবচেয়ে বড় প্রশ্ন গাজার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ধ্বংসলীলা কাটিয়ে উঠতে পেরিয়ে যাবে কয়েক প্রজন্ম। যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসনভার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাতে যেন একাট্টা চীন রাশিয়া। চীন প্রমাণ করেছে তারা রাশিয়ার পরাজয় দেখতে চায় না, বরং ইউক্রেন যুদ্ধ জিইয়ে রেখে চীন রাশিয়া একযোগে পশ্চিমা শক্তিকে দুর্বল করতে চায়। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়াকে সরাসরি স্যাটেলাইট ডেটা সরবরাহ করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বিষয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তার অভিযোগ, চীন কেবল মস্কোর জন্য সামরিক সরঞ্জামের সরবরাহ লাইনই খোলা রাখেনি, বরং রাশিয়ার ভূখণ্ডে সামরিক সরঞ্জাম উৎপাদনেও চীনা প্রকৌশলীরা সরাসরি যুক্ত। বেজিংয়ের এই নীরব মদত ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের তথ্য বলছে, ইউক্রেনীয় ভূখণ্ডের স্যাটেলাইট তথ্য হাতিয়ে নিতে মস্কো বেইজিংয়ের মধ্যে উচ্চ স্তরের সহযোগিতা চলছে। যখন রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, তখন ইউক্রেনের ওপর দিয়ে চীনা গোয়েন্দা স্যাটেলাইট উঠতে দেখা যায়। চীন প্রায় 200টি রাশিয়ান সামরিক কারখানায় সরাসরি মেশিন টুলস, রাসায়নিক ও বারুদ সরবরাহ করছে। রাশিয়া যুদ্ধে যেসব ড্রোন ও ইলেকট্রনিক্স ব্যবহার করেছে তার প্রায় 80%ই চীনের উৎপাদিত। চীনা ড্রোন বিশেষজ্ঞরা কামিকাজে ড্রোন প্রস্তুতকারক কোম্পানিকে সহায়তা দিচ্ছে। ইউক্রেনীয় শহরগুলোতে এখন প্রায়ই সস্তা চীনা সহায়তাপুষ্ট ড্রোন আঘাত হানছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন রাশিয়া ইঞ্জিনিয়ারিং সহায়তা ভাগাভাগি করছে এবং আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করতে জোট বেঁধেছে। উল্লেখ্য, 2012 সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং 40 বারেরও বেশি দেখা করেছেন। এই দুই মিত্র দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধনও বেশ শক্তিশালী। 2024 সালে বাণিজ্য $245 বিলিয়ন পৌঁছেছে, যা 2021 সালের তুলনায় 66% বেশি। রাশিয়া মূলত চীনে প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি রপ্তানি করে। রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 40% এখন চীনা মুদ্রা ইউয়ানে ব্যবহৃত হয়। এই সীমাহীন অংশীদারিত্ব পশ্চিমাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদী অক্ষের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উত্থানের ইঙ্গিত দিচ্ছে। ফিলিপাইনের একটি জাহাজে ধাক্কা দেওয়ার পাশাপাশি জলকামান থেকে পানি ছুঁড়েছে চীনা কোস্টগার্ড। 12 অক্টোবর সকালে ঘটা এই ঘটনা আন্তর্জাতিকভাবে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিপাইনের দক্ষিণ চীন সাগরের একটি ছোট দ্বীপ থিতু আইল্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, তারা 3টি জাহাজ সেখানে পাঠিয়েছিল স্থানীয় জেলেদের নিরাপত্তা দিতে। সকাল 9:15 চীনের কোস্টগার্ডের একটি জাহাজ হঠাৎ করে ফিলিপাইনের জাহাজটিকে লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোড়ে এবং মাত্র 3 মিনিট পর সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি। এই ঘটনার ভিডিও ফিলিপাইনের কোস্টগার্ড প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট দেখা যায় চীনা জাহাজের আক্রমণের ঘটনা। ফিলিপাইনের সরকার এই ঘটনাকে স্পষ্ট হুমকি বলে উল্লেখ করেছে এবং বলেছে এটি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ জলপথ, যেখানে বছরে প্রায় $3 ট্রিলিয়ন বা প্রায় 332 লক্ষ কোটি টাকা মূল্যের পণ্য পরিবহন হয়। এই সাগরের বিভিন্ন অংশ দাবি করে চীন, কিন্তু আন্তর্জাতিক আদালত বলছে চীনের এই দাবি আইনি ভিত্তিহীন। এই সাগরের কিছু অংশ ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই এবং ইন্দোনেশিয়াও দাবি করে। চীন ও ফিলিপাইনের মধ্যে এই ধরনের সংঘর্ষ নতুন নয়। বিশেষ করে স্কারবোরো শোল নামের একটি মাছ ধরার এলাকা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ফিলিপাইন বলছে তারা জেলেদের রক্ষা করতে এই দ্বীপে উপস্থিত ছিল, কিন্তু চীন বারবার তাদেরকে বাধা দিচ্ছে। চীনা দূতাবাস এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে ফিলিপাইন জানিয়েছে তারা এই অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রাখবে এবং স্থানীয় জেলেদের নিরাপত্তা দিতে থাকবে। ফিলিপাইনের মাছ ধরা নৌকাগুলো সাজানো নাটক, এমনটাই দাবি করেছে চীনের গণমাধ্যম। এর আগে 12 অক্টোবর ফিলিপাইনের একটি জাহাজে ধাক্কা দেওয়ার পাশাপাশি জলকামান থেকে পানি ছুঁড়েছে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ।
চীনের একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফিলিপাইনের ডজন খানেক নৌকা সেখানে গিয়ে মাছ ধরার কোনো কাজ না করে শুধু ঘোরাফেরা করছিল। নৌকাগুলোর ডেকে মাছ ধরার ছিপ এবং কাপড় ঝুলানো ছিল, কিন্তু মাছ ধরার কোনো আয়োজন বা তোড়জোড় ছিল না। চীনের দাবি এই জেলেরা আসলে স্থানীয় নন, তাদেরকে ফিলিপাইনের অন্য জায়গা থেকে এনে সরকারি নৌকায় সেখানে পাঠানো হয়েছে। তারা গভীর সমুদ্রে প্রকৃত মাছ ধরার নিয়ম মানেনি। যেমন গভীর সমুদ্রে সাধারণত রাতের বেলায় মাছ ধরা হয়, কিন্তু তারা এসেছিল দিনের বেলায়। চীন বলছে এটি ছিল মিডিয়ার জন্য সাজানো দৃশ্য, যেন দেখানো যায় ফিলিপাইন সেখানে মাছ ধরছে, কিন্তু বাস্তবে এটি ছিল একটি পরিকল্পিত প্রচারমূলক অভিযান। এই ঘটনার পর চীনের কোস্টগার্ড ফিলিপাইনের সরকারি নৌকাগুলোকে সেখান থেকে সরিয়ে দেয় এবং জানায় তারা তাদের জলসীমা রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেবে। চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ান সবাই দক্ষিণ চীন সাগরের কিছু অংশ নিজেদের বলে দাবি করে। এই সাগরে প্রচুর মাছ, তেল এবং গ্যাসের সম্ভাবনা আছে। বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক বাণিজ্য এই সাগর দিয়ে হয়, যার পরিমাণ প্রায় $3.36 ট্রিলিয়ন প্রতি বছর। চীন 9 লাইন নামে একটি মানচিত্রে প্রায় পুরো সাগর নিজেদের বলে দাবি করে, যা অন্য দেশগুলোর সঙ্গে সংঘর্ষের কারণ। চীন এবং অন্যান্য দেশ ছোট দ্বীপে ঘাঁটি বানিয়ে সেখানে সৈন্য এবং জাহাজ মোতায়েন করেছে, যা উত্তেজনা দিন দিন বৃদ্ধি করছে।